হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তোমরা সবাই হয়তো অবাক হয়ে গিয়েছো যে পুষ্পা 2 আবার কেন আমি রিলিজ দিলাম। অ্যাকচুয়ালি হয়েছে কি, তোমাদের জন্য আমি সাহস করে পুষ্পা 2 মানে নতুন সিনেমা আমি এক্সপ্লেন করেছিলাম, কিন্তু আনফরচুনেটলি ভিডিওটাতে স্ট্রাইক এসেছে। তো এই জন্য ভিডিওটা ইউটিউব থেকে গায়েব হয়ে গিয়েছে। তো এই কারণে আমরা নতুন করে আবার ছবি দিয়ে ভিডিওটা তৈরি করে তোমাদের জন্য আবারও আপলোড করছি। তো আমি মেইন ভিডিওটা উইদাউট এনি অ্যাডস প্লে করে দিচ্ছি। তো তোমরা তো জানো যে আমাদের পুষ্পা কিভাবে সিন্ডিকেটের হেড হয়, আর সিনেমার লাস্টে ইন্সপেক্টর ভানোয়ার সিং শেখাওয়াতের সাথে গ্যাঞ্জাম তৈরি হয়। তবে এই সিনেমা যখন শুরু হয় তখন আমরা দেখি জাপানের সমুদ্র বন্দরে কাজ চলছিল, বাট তখনই সেখানে কর্মরত লোকজনের কাছ থেকে একটা কন্টেনার খুলে পড়ে যায়, আর সেটার ভেতর থেকে বের হয় লাল চন্দন। তোরা তো সবাই হতভম্ব হয়ে যায়, কি করবে বুঝে উঠতে পারছিল না। আর তখন সেই জায়গার সবচেয়ে বড় লাল চন্দনের যে ডিলার, মানে যে লাল চন্দনগুলো ইম্পোর্ট করে চায়না থেকে, তাকে ডাকা হয়। আর ওই জাপানিজ ওই ডিলার করে কি অনেক সাঙ্গবাঙ্গ নিয়ে সেখানে হাজির হয় এবং কাঠগুলো চেক করতে থাকে যে কার কাঠ আসলো। আর তখনই ওটার মধ্যে কারো পা দেখতে পায়, আর এরপর তার পায়ে দড়ি বেঁধে ক্রেন দিয়ে উল্টো করে ঝুলিয়ে দেয়। তো লোকটাকে প্রথমত চেনাই যাচ্ছিল না যে সে কে, আর লোকটার সাথে কথা বলার জন্য একজন ইন্ডিয়ানকে ডাকা হয়। তো সেই লোকটার সাথে অনেক কথা বলার চেষ্টা করে, বাট সেই লোকটা কোনো উত্তর দেয় না। আর এরপর হঠাৎই ওরা সবাই খেয়াল করে যে ওই কন্টেনারের মধ্যে লেখা রয়েছে পুষ্পা। তো এখানে আমরা বুঝতে পারি যে লোকটাকে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে সে আসলে আমাদের পুষ্পার রাজ। তো এরপরে পুষ্পা শুরু করার তাণ্ডব লীলা, সবাইকে ইচ্ছা মতো কচু কাটা করতে থাকে। তো পুষ্পা কেন জাপানে সে এই কচু কাটা করছে? অ্যাকচুয়ালি হয়েছে কি, পুষ্পা এখানে এসেছিল তার পাওনা টাকা ফেরত নিতে। মানে জাপানে লাল চন্দন পাঠিয়েছিল পুষ্পা, কিন্তু সেটার টাকা ওই ডিলার পরিশোধ করেনি। তবে এখানে পুষ্পার একটা নিয়ম রয়েছে, সেটা হচ্ছে যদি ও কারো কাছে 1 টাকাও পায় সেটা নিয়েই ছাড়বে। তো এই ডিলারের বসের সাথে পুষ্পা ডিল হয়েছিল, কিন্তু এই শালার বস ওকে পোল্টি দিয়েছে। তো এই কারণে পুষ্পা ওদেরকে কুত্তা মারা মেরে টাকা নিতে এসেছে। কিন্তু আমাদের সবার মনে প্রশ্ন আসে, এই মালটা তো চায়না হয়ে তারপরে জাপানে আসে, আর ইন্ডিয়ান যারা ডিলার রয়েছে বা সিন্ডিকেটের কাজ হচ্ছে ইন্ডিয়ারই একজন ডিলারকে বুঝিয়ে দেবে, সে চায়নায় পাঠিয়ে দেবে, তারপর চায়না থেকে জাপান আসবে। তো পুষ্পা সরাসরি এখানে কিভাবে আসলো? তো এটার উত্তর আমরা একটু পরে পাবো। তো যাই হোক, এরপর পুষ্পা করে কি, জাপানের যে ডিলার রয়েছে ওকে ধরে ক্রেনের মাথায় উঠে যায় এবং ভয় দেখাতে থাকে যে টাকা দিবি, তা না হলে কিন্তু এখনই তোর একেবারে লেটাফেটা করে দেবো। বাট ওই মুহূর্তে সন্ত্রাসীরা গুলাগুলি শুরু করে এবং পুষ্পা দৌড়াতে থাকে, আর একটা গুলি ওর গায়ে লাগে এবং পুষ্পা বন্দর থেকে পানিতে পড়ে যায় এবং আমরা দেখতে পাই গুলি খাওয়া অবস্থায় তলিয়ে যাচ্ছে পুষ্পা। আর তখন পুষ্পার ছোটবেলার কথা মনে পড়ে। পুষ্পা ছোটবেলাতে যখন অন্য সব বাচ্চাদের সাথে ক্রিকেট খেলছিল, তখন ক্রিকেট বলটা ডোবাই গিয়ে পড়েছিল, আর তখন বাকি সব বাচ্চারা বলেছিল যে বলটা নিয়ে আয়, বাট পুষ্পা আনতে চায় না কারণ সে সাঁতার যায় না। বাট তখন সকল বাচ্চারাও বলে ওঠে, তুই যদি বলটা আনতে পারিস তাহলে আমরা সবাই মানবো তোর বাবা আছে, আর যদি না আনতে পারিস তাহলে ভাবো তুই জারজ সন্তান। মানে সিরিয়াসলি ইন্ডিয়ার এইটুক বাচ্চারা এত বেশি পাজি। তো যাই হোক, এতে পুষ্পা রেগে যায় এবং ঝাঁপ লাগায় ডোবায়, কিন্তু পুষ্পা সাঁতার না জানাতে ডুবে যাচ্ছিল পানির মধ্যে এবং ওর প্রচুর কষ্ট হচ্ছিল। তবে তারপরেও কোনো রকমের বলটা খুঁজে বের করে, কিন্তু সাঁতার না জানার কারণে ও পানিতে তলিয়ে যেতেই থাকে। আর তারপরে সিনটা কাট হয়, পুষ্পার বাড়িতে চলে আসে এবং আমরা দেখতে পাই পুষ্পা একটা বাজে স্বপ্ন দেখে ঘুম থেকে উঠে যায়। তো এর মানে আমরা যে জাপানের কাহিনী দেখলাম, বলের কাহিনী দেখলাম, এগুলো সব ওর স্বপ্ন আর কি। তো তখন পুষ্পার বউ শ্রীবাল্লি বলে, কি হয়েছে, তুমি কোনো খারাপ স্বপ্ন দেখেছো? আর তখন পুষ্পা বলে, আমার জীবনের সত্যগুলোই তো ভয়ঙ্কর স্বপ্নের চেয়েও ভয়ঙ্কর। তো পরের দিন দেখা যায় শিরু নামের একজন পুষ্পার জন্য লাল চন্দন কাটতে যাচ্ছে, আর পাশ থেকে তখন একজন বলে ওঠে, 2 দিন পরে তোর না বিয়ে, আজ তাহলে কেন কাজে যাচ্ছিস? জঙ্গলে গেলে তো 2 দিন সেখানেই কেটে যাবে। তো সিনু বলে, আমি কাজ শেষ করে বিয়ের মণ্ডপে সোজা চলে আসবো, কারণ বিয়ের চেয়েও পুষ্পা ভাইয়ের কাজ করা আমার জন্য বেশি জরুরি। আমি চাই না আমার জন্য পুষ্পা ভাইয়ের একটা সাপ্লাই মিস যাক। তো যাই হোক, প্রতিদিন ওরা এইভাবে বসে থাকে আর গাড়ি ওদেরকে নিয়ে যায়। আর সেদিন গাড়ি আসলে আমরা দেখি সবার সাথে পুলিশ ইন্সপেক্টর ভানোয়ার সিং শেখাওয়াত ছদ্মবেশে ওদের গাড়িতে উঠে যায়, আর সে মূলত পুষ্পার লাল চন্দন ধরার জন্য এসেছিল। তোমরা তো দেখেছো গত পূর্বে গ্যাঞ্জামটা হয়েছে। তো যাই হোক, তাকে কেউ চিনতেই পারে না, কিন্তু আমরা চিনতে পারি কারণ আমরা অনেক বেশি স্মার্ট। তো যাই হোক, কিছুক্ষণের মধ্যে ওরা জঙ্গলের মধ্যে এসে পৌঁছায় আর শুরু হয় লাল চন্দন কাটা। আর এরপরে একটার পর একটা গাছ ওরা কেটেই যাচ্ছিল, আর সবাই গাছ কাটা শেষে কাঁধে করে নদী পার হওয়ার জন্য আনে। আর এখানেই কাঠের ওজন করে টাকা দেওয়া হচ্ছিল, যার কাঠের ওজন যত বেশি, মানে যে যত বেশি কাঠ কেটেছে সে তত বেশি টাকা উঠাচ্ছিল, আর যে টাকা দিচ্ছিল সে সব কর্মচারীকে তাদের নাম জিজ্ঞেস করে লিখছিল। তো এরকমই টাকা নেওয়ার সময় একজন লোক আসে, আর তার নাম জিজ্ঞাসা করলে সে বলে ডিএসপি ভানোয়ার সিং শেখাওয়াত। তো এই কথা শুনে সবাই ভয়ে কেঁপে ওঠে এবং এরপর ডিএসপি ভানোয়ার সিং করে কি, তার লাগানো চুল খুলে নিজের টাকটা বের করে দেয় এবং বলে, এইবার শালা আমি ধরেছি তোকে পুষ্পা, তোর হাতে নাতে আমি কাঠ ধরে ফেলেছি, এবার তুই যাবি কই? এবং সাথে সাথে পুরো পুলিশ ফোর্সকে কল করে এবং পুলিশ ফোর্সের সবাই এসে ওদেরকে ঘিরে ধরে এবং কেউ এখান থেকে পালাতে পারে না। আর তারপর সবগুলোকে ধরে থানায় নিয়ে আসে এবং কাঠসহ থানায় নিয়ে আসে। আর এদিকে সিনুর যে বিয়ে হচ্ছিল পুষ্পার লোক, ও হচ্ছে বর, কিন্তু ওই নেই এখানে। আর তখন কনের বাবার মেয়েকে বলতে থাকে, বলেছিলাম না এইসব বাটপাটদের বিয়ে করার দরকার নেই, এই ছেলে তো পুষ্পাকে ছাড়া কিছুই বোঝে না, আজকে ওর বিয়ে আরো জেলে পড়ে রয়েছে। আর তখন ওর বাবা আরেকজনকে বর্ষ আসতে বলে তোর সাথে আমার মেয়ে বিয়ে দেবো, কিন্তু ওর মেয়ে জানায় সিনু সময় মতো আসবে কারণ পুষ্পা ভাই ওকে এখানে নিয়ে আসবে। কিন্তু সবাই বলা বলি করতে থাকে একজন দিনমজুরকে পুষ্পা কেন ছাড়াতে যাবে, কিন্তু সত্যি সত্যি পুষ্পা চলে আসে থানায় সিনুকে নিতে এবং পুলিশকে বলে, সবাইকে ধরে রাখো, কোনো সমস্যা নেই, জাস্ট খালি সিনুকে ছেড়ে দাও, কারণ আজকে ওর বিয়ে, তোমার যদি দরকার পড়ে সিনুর বদলে আমি আরেকজনকে জেলে রেখে যাচ্ছি, কিন্তু কোনোভাবে ওকে ছাড়তে নয় ইন্সপেক্টর,
কারণ ডিএসপি ভানোয়ার সিং শেখাওয়াত ওদেরকে বলেছে, স্ট্রিক্টলি বলে দিয়েছে কেউ যদি বের হয় তাহলে কিন্তু তোদের 12টা বাজিয়ে ফেলবে, আর এটা নিয়মেরও বাইরে। তো নিয়মের কথা যখন বলে তখন পুষ্পা বলে হালার পর হালারা তোদের যে আমি মাসে লাখ লাখ টাকা দেই, এই টাকা তোরা কোন নিয়মে নিস? আর যেহেতু পুষ্পার খাস তো এই জন্য পুষ্পার নিয়মই নিয়ম হবে। তো এটা শুনে একটা কনস্টেবল করে কি চাবি নিয়ে লক আপ খুলে সিনোকে বের করে আনে, বাট তখনই পুষ্পা খেয়াল করে ওর গায়ে অনেক মারের দাগ, আর তারপর বাকি সবার শরীরও চেক করে এবং দেখতে পায় সবাইকে বেদম পিটিয়েছে পুলিশ। তবে তারপরে ওদের মুখ থেকে পুষ্পার নাম বের করতে পারেনি, মানে ওরা বলেইনি যে পুষ্পার মাল। আর তখন বাকি সব কনস্টেবলরা বলে আমরা ইন্সপেক্টর ভানোয়ার সিং এর কথা মতো ওদেরকে মেরেছি, আর উনি কেমন আপনি তো যায়নি, আমরা যদি না মারতাম তাহলে আমাদেরই সমস্যায় পড়তে হতো। তো যাই হোক এখানে সিন কাট হয়। কিছুক্ষণ পরে ভানোয়ার সিং থানায় আসে এবং সে দেখতে পায় তার একজন খাস কনস্টেবল ছাড়া আর কেউ নেই, মানে এত কষ্ট করে সে আসামি ধরেছিল কেউ লকাবে নেই, পুলিশও নেই। আর তখন ওই কনস্টেবল পরের কাহিনী জানায় যে কি হয়েছিল। তো অ্যাকচুয়ালি সবার গায়ে মারের দাগ দেখে পুষ্পা অনেক খেপে যায়, সবাইকে নিয়ে যেতে চায়, বাট তখন পুলিশ অনেক বলে যে প্লিজ আপনি যদি এমনটা করেন আমাদের সবার চাকরি চলে যাবে। বাট তখন এই কথা শুনে পুষ্পা করে কি ওদের সবার চাকরির বয়স কত হয়েছে এবং কয় বছর চাকরি আছে, ওই কয় বছর চাকরি থাকলে কয় টাকা বেতন পেত, ঘুষ পেত এবং পেনশনে কত টাকা পেত, সব হিসাব করে ওদের সবাইকে টাকা দিয়ে দিয়েছে। আর এই কারণে সব পুলিশ রিজাইন করে সেখান থেকে চলে গিয়েছে। তো ভানোয়ার সিং খুব খুশি হয়েছে অন্তত একজন কনস্টেবল আছে। বাট ওই কনস্টেবল বলে আমি জাস্ট আপনাকে বলার জন্য এখানে রয়েছে এবং সবাই রিজাইন পেপার জমা দেওয়ার জন্য এখানে রয়েছি, আমিও টাকা নিয়েছি পুষ্পার কাছ থেকে, আপনি থাকেন আমি গেলাম, কাল থেকে আমি আর আসবো না। ভাই সিরিয়াসলি ভাই এই ধরনের চিন্তা ভাবনা একমাত্র সাউথ থেকে পসিবল ভাই। তো যাই হোক গোটা থানায় এখন শুধুমাত্র ইন্সপেক্টর ভানোয়ার সিং রয়েছে আর তার অ্যাসিস্ট্যান্ট নাথুলাল রয়েছে। তো এই কারণে ইন্সপেক্টর ভানোয়ার সিং বা শেখাওয়াত অনেক রেগে যায় যে শালার এত কষ্ট করে আমি জাল বুনেছিলাম পুষ্পাকে ধরার জন্য, আর শালা সিলের মতো এসে সবগুলোকে নিয়ে গেল, এমনকি আমার পুলিশও নিয়ে গেল। তো যাই হোক পরের দিন আমরা দেখতে পাই পুষ্পাদের এলাকায় রাজ্যের সিএম এসেছে। সিএম মানে আমি বুঝাই আমাদের দেশে যেমন প্রধানমন্ত্রী, এরকম তোমার ইন্ডিয়াতে প্রত্যেকটা রাজ্যের জন্য একটা করে প্রধানমন্ত্রী থাকে, তাকে বলা হয় সিএম, যেমন পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি। তো যাই হোক সেই সিএম এর সাথে দেখা করার জন্য সকাল সকাল রেডি হয়ে পুষ্পা বের হয়। আর যাওয়ার আগে শ্রীবাল্যকে বলে সিএম এর সাথে দেখা করতে যাচ্ছে ভালো কথা, প্লিজ ওনার সাথে একটা ছবি তুলে না কিন্তু, ঠিক আছে? হল রুমে আমি বড় করে টানিয়ে রাখবার, সবাইকে বলবো আমার স্বামীর সিএম এর সাথে উঠা বসা। তো পুষ্পা ওকে বলে দেয় আচ্ছা ঠিক আছে আমি ছবি তুলে নিয়ে আসবো। তো যাই হোক কিছুক্ষণের মধ্যে সিএম চলে আসে এবং সিএম এর সাথে পুষ্পাদের যে এমএলএ সিদাপ্পা সে এখানে আসে। আর সিদাপ্পা এখানে এসেছে এমপি থেকে মন্ত্রিত্ব চাইতে, এর সাথে ডিএসপি ভানোয়ার সিং এর কিভাবে ট্রান্সফার করা যায় সে ব্যাপারে কথা বলতে চায়। কিন্তু পুষ্পা তখন সাফ জানিয়ে দেয় ডিএসপি ভানোয়ার সিং শেখাওয়াত এখানেই থাকবে, ওকে যদি আমি ট্রান্সফার করাই লোকে আমাকে বলবে পুষ্পা ভয় পেয়ে এমনটা করিয়েছে, এটা তো আমি করতেই দেবো না, পুষ্পা ঝুঁকে গেনে হিসালা। তো যাই হোক তারপর ওরা সিএম এর সামনে আসে এবং পুষ্পার সাথে সিএম এর পরিচয় করিয়ে দেয়। আর তারপর পুষ্পা সিএম এর সাথে একটা ছবি তুলতে চায় এবং এখানে পুষ্পা বলে আমার বউয়ের অনেক শখ যে আপনার সাথে আমি একটা ছবি তুলবো, ওটা টানিয়ে রাখবে। বাট সিএম কোনোভাবেই রাজি হয় না এবং উল্টো পুষ্পাকে বলে জুতা যত দামি হোক জুতার জায়গা হচ্ছে পায়ের নিচে, জুতা হাতে নিয়ে ঘোরা যায় না। তো সেরকম পুষ্পা একটা অবৈধ সিন্ডিকেট চালায়, আমি একটা সিএম হয়ে ওর সাথে ছবি তুলতে পারি না, কারণ এই ছবি যদি পাবলিক হয়ে যায় তাহলে আমার তো লেটা ফেটা হয়ে যাবে কেরিয়ারে। আর পুষ্পা তুমি বইয়ের কথায় চলো, বইয়ের কথা এটা করতে এসেছো? শুনো বইয়ের কথা শুনলে জীবনে বড় মানুষ হতে পারবে না। তো বুঝতেই পারছো পুষ্পা কোন টাইপ লোক। এই কথা শুনে পুষ্পা তো নিতে পারে না, পুষ্পার মাথা গরম হয়ে যায়, ও বাইরে চলে আসে। আর কিছুক্ষণের মধ্যে কথা শেষ করে এমপি সিদাপ্পা পুষ্পার কাছে আসে এবং বলে সিএম এর কথায় তুমি কিছু মনে করো না, বুঝেছো পুষ্পা? বড় বড় লোকেরা তো কত কিছুই বলে, ওনাদের কথায় কান দিতে নেই। বাট পুষ্পা তখন বলে ও আমাকে জুতার সাথে তুলনা করেছে তাতে আমার কোনো রাগ নেই, কিন্তু ওই সিএম এর এত বড় সাহস কিভাবে হলো আমার বউ নিয়ে কথা বলেছে, এটার মূল্য তোকে দিতেই হবে। এজন্য আমি ডিসাইড করেছি পরবর্তী সিএম তোমাকে বানাবো। কিন্তু এই কথা শুনে সিদাপ্পা একদম থো হয়ে যায়, মানে ও হচ্ছে নর্মাল একটা মনে করো এমপি, বাংলাদেশে মনে করো 300টা আসন রয়েছে তার একটা এমপি, ওকে যদি ধপ করে বলো তুমি প্রধানমন্ত্রী হবি, বুঝতে পারে কিরকম ঝাটকা লাগতে পারে। সিদাপ্পা তখন বলে এটা তো ছেলের হাতের মোয়া, সিএম হওয়া মুখের কথা না, আর তাছাড়া সিএম হতে কমপক্ষে 100 কোটি টাকা লাগে, এত টাকা আমি কই পাবো? এটা শুনে পুষ্পা জানায় 100 কোটি মানে আমি তোমাকে 500 কোটি টাকা দেবো, কিন্তু পরবর্তী সিএম তোমারই হতে হবে, আর তারপর তোমার সাথে ছবি তুলে আমার বউকে আমি বার্থডে গিফট করবো। তো প্রথমে নানা করলো, সিদাপ্পা পরে রাজি হয়ে যায় এবং সিদাপ্পা যায় হচ্ছে হাই কমান্ডের সাথে কথা বলতে দলের। তো পরের দিনই সিদাপ্পা করে কি হাই কমান্ডের যে মনে করো দলের প্রধান, মনে করো আওয়ামী লীগের ছিল হচ্ছে ওবায়দুল কাদের বা মনে করো বিএনপির হচ্ছে মির্জা ফখরুল, এই টাইপ যে লোকগুলো তাদের সাথে দেখা করতে যায়, প্রতাপ রেড্ডি নাম আর কি। তো যাই হোক উনি যখন সিদাপ্পার কথা শুনে তিনি বলেন তুমি একটা এমপি, সিএম এর গদি তোমার নাগালের বাইরে, আর আমি যতদূর জানি তোমার মতো মানুষের তো এত সাহসের কথা নয় যে তুমি সিএম এর গদি চাইবে, তোমার পেছনে কে আছে বলো তো? আর তখনই প্রতাপ রেড্ডির ফোনে কল আসে হচ্ছে তার ভাই সুব্বা রেড্ডির। আর প্রতাপ রেড্ডির ভাই সুব্বা রেড্ডির নামটা মনে রেখো, কাজে লাগবে পরে। তো সুব্বা রেড্ডি বলে 5 কোটি টাকা নিয়ে কে তোমার সাথে দেখা করতে এসেছে, তোমার সাথে 5 মিনিট কথা বলতে চায়, মানে মিনিট প্রতি 1 কোটি টাকা দাম, বুঝতেই পারছো। আর সে তোমার সাথে কোনো একটা ডিল করতে চায়। তো অ্যাকচুয়ালি পুষ্পা এসেছিল সুব্বার কাছে। তো যাই হোক ফোন ধরে তখন পুষ্পা বলে এই 5 কোটি টাকা আপনার সাথে কথা বলানোর ফি, আর 25 কোটি টাকা সোফার মধ্যে রয়েছে, মানে 30 কোটি টাকার ব্যাপার ভাই। তো তখনই কয়েকজন এসে টাকা ভর্তি একটা সোফা দিয়ে যায়। আর এটা দেখে প্রতাপ বলে তোমার কি চাই, তোমার কিসের টেন্ডার চাই, তোমার কপারের টেন্ডার লাগবে নাকি কয়লার টেন্ডার লাগবে, নাকি তোমার কি লাগবে, পাওয়ার প্ল্যান্ট লাগবে, কি করবে বলো? প্রয়োজনে আমার মেয়ে থাকলে মেয়েও নিয়ে যাও, যেটা চাইবে সেটাই দেবো। কিন্তু তাকে অবাক করে দিয়ে পুষ্পা জানায়
আমার পুরো রাজ্যটা চাই, মানে কেজিএফ টাইপ কথাবার্তা, পুরো দুনিয়া চাই। তো যাই হোক, এখানে পুষ্পা বলে সিদ্ধাপ্পাকে সিএম বানিয়ে দেন, আর এটা পুষ্পার রিকোয়েস্ট। তবে আপনি যদি না বানান, এরকম সোফা আমার কাছে আরো অনেক রয়েছে, এবং যতদূর কথা বলা দরকার, যার যার কাছে যাওয়ার দরকার, আমি এটা করবোই। আপনি আমার সাথে থাকেন বা না থাকেন, সিএম হবে সিদ্ধাপ্পাই। তো এই কথা শুনে প্রতাপ আর না করতে পারে না, বুঝতেই পারছো ভাই, পয়সা কা পাওয়ার হে ভাই, পয়সা কা পাওয়ার। আর শুধুমাত্র টাকার মালিক হলে লাভ নাই যদি ভেতরে সাহস না থাকে। আর এই পুষ্পার ভেতর ভাই দুইটাই আছে, মাল একটা ভাই, পুষ্পার ক্যারেক্টার একটা মাল, এবং সাউথ শালারা এক এক সময় এক এক যে ক্যারেক্টার বানায় ভাই, বস লেভেলের ক্যারেক্টার। তো যাই হোক, তখন সে রাজি হয়েছে এবং বলে ঠিক আছে সিদ্ধাপ্পাকে সিএম বানাবো, কিন্তু সিএম বানাতে টাকা ম্যানেজ করতে হবে। তো টাকা ম্যানেজ করার জন্য পুষ্পা দুদিন পরে দুবাই চলে আসে, আর এখানে অমিত নামের একজন বিশাল বড় এই চন্দন ব্যবসায়ীর সাথে দেখা করে। তো অমিত এসে দেখে যে পুষ্পারা লরিতে এসেছে। তো এটা দেখে পুষ্পাদের একজন তুচ্ছ তাচ্ছিল্য করে এবং বলে আমার এই ট্রাকে তো কুত্তা উঠে না, কিন্তু তারপরেও পুষ্পার সাথে মিটিং এ বসে। তো পুষ্পা অমিতের সাথে লাল চন্দনের ডিরেক্ট ডিল করতে চায়, মানে মাঝখানে কোনো ভাই থাকবে না। কিন্তু অমিত জানায় আমার মাল লাগলে আমি তো যে কোনো ডিলারকে কল দিলেই পাবো, তোমার মতো নবী সিভিল লোকের আমার কি প্রয়োজন। বাট এখানে পুষ্পা বলে দেয় আমার অনুমতি ছাড়া তুমি 1 কেজি মালও পাবে না। বাট পুষ্পাকে তখন ভুল প্রমাণিত করার জন্য সে ফোন দেয় মুরগানকে, 10 টন লাল চন্দন চায়। বাট কথা শেষ না হতেই পুষ্পার ফোনে মুরগানের কল আসে এবং বলে ওস্তাদ 10 টন লাল চন্দন লাগবে আর্জেন্ট। বাট পুষ্পা বলে আমি ব্যস্ত আছি, আর এই কথা বলে ফোনটা কেটে দেয়। আর তারপর আবার ওই অমিত ফোন দেয় প্যাটেল নামের আরেকজনকে, কিন্তু প্যাটেল ওই পুষ্পার কাছ থেকে মাল চায় এবং আরো কয়েকজনকে যখন কল দেয় একই ঘটনা ঘটে। তো এটা দেখে অমিত বুঝতে পারে যে ওর কার সামনে বসেছে, দেখলে যায় মনে হোক পুরাটুকি একটা মাল, মানে পুষ্পা আসলে একটা মনে করো খেলোয়াড়। তো যাই হোক, এখানে পুষ্পা 2000 টন লাল চন্দনের ডিল করে, কিন্তু টন প্রতি সে দাম চায় 2.5 কোটি টাকা। তো প্রথমে অমিত না বললেও পরে 2000 টন 5000 কোটি টাকাতে ডিল হয়ে যায়। বাট পুষ্পা তখন জানায় ঠিক আছে 5000 কোটি টাকা আমার লাগবে না, 4900 কোটি টাকা আমি নেবো, আর 100 কোটি টাকার বদলে আমি তোমার হেলিকপ্টার চাই। তো এখানে পুষ্পা কি করলো জানো, এই জায়গাতে তো মিটিং করতে এসেছে অমিত হেলিকপ্টার নিয়ে, আর ওরা এসেছে গেছে লরিতে, আর ওকে বলেছে লরিতে এসেছে বলে কুত্তাও যাবে না এই লরিতে। তো আমাদের পুষ্পা করলে কি ওর হেলিকপ্টার নিয়ে গেল, এবার সারা তুই আমার লরিতে আয়, যে লরিতে তোর কুত্তা উঠবে না সেটাকে আমি তোকে উঠিয়ে দিলাম। ভাই সিরিয়াসলি ভাই, এইটাই হচ্ছে সাউথের কি। তো যাই হোক, পুষ্পা তো তার পাওয়ার দেখে চলে আসলো ইন্ডিয়াতে, কিন্তু সমস্যা হলো এই 2000 টন যে মাল দেবে, এত মজুর কই পাবে, আবার বেশি মালের জন্য মজুরও বেশি লাগবে, কি করা যায়। তো এরপর পুষ্পা করে কি 2000 থেকে ওদের মজুরি 10,000 করে দিতে বলে, আর এর ফলে অনেক মানুষ আসে কাজে, রিস্ক হলেও কাজে আসে। আর গত পর্বে তো তোমরা দেখেছো যে কামলারা যেখানে থাকে ভালো কাজের জন্য 100 টাকা করে নেয় রোজ, আর যারা এই কাজ করতে আসবে তাদের 1000 টাকা। তো হয়তো পুষ্পা 1000 থেকে 2000 করেছে। তো যাই হোক, এত মাল ট্রান্সফারের জন্য অনেক গাড়িও লাগবে, তো এটার জন্য পুষ্পা করে কি 10 লাখ করে কয়েকশো গাড়িও কিনে ফেলে। আর তারপর সকল সিন্ডিকেটের মেম্বারদের কল দেয় যে অনেক মাল লাগবে, কারো কাছ থেকে 200 টন, কারো কাছ থেকে 150 টন, কারো কাছ থেকে 100 টন, মানে যার এলাকায় যেমন পাওয়ার, যার যেরকম ক্যাপাসিটি, তার কাছ থেকে ওরকমই মাল চায় পুষ্পা। তো সব সিন্ডিকেটের মেম্বার জানিয়ে দেয় যে ঠিক আছে টাইম মতো মাল পৌঁছে যাবে। তো এরপর সবাইকে নিয়ে বাড়িতে মিটিং করে পুষ্পা। বাট তখনই পুষ্পার বউ করে কি মাংসের ঝোল টেস্ট করতে বলে, আর ঝোল খেয়ে পুষ্পা বলে লবণ বেশি হয়েছে। তো এটাতে রেগে গিয়ে সব মাংসই পুষ্পার বউ ফেলে দেয়, এবং এখানে আমরা পুষ্পার যে ভয়ঙ্কর রূপ দেখি বাইরে ভিতরে আসলে দেখতে পাই যে পুষ্পা একবারে মেনা বেলাই, মানে পুষ্পা উল্টো শ্রীবাল্লিকে ভয় পেয়ে বোঝাচ্ছে। মানে এটা একবার আমার কাছে লেম লাগছে, তবে বাস্তবে এরকমই, ঘরে বাইরে আমাদের এরকম হয়, বউ অলওয়েজ কিংই থাকে। আর এইদিকে আমরা দেখি মঙ্গলম নাকি কি ওর বউ এসেছে হচ্ছে ইন্সপেক্টর ভানোয়ার সিং এর কাছে, এবং পুষ্পা যে প্ল্যান করেছে সব জানিয়ে দেয়, এবং সব লালচন্দন পুষ্পাই কিনছে, কোথায় নিয়ে যাচ্ছে এটা কেউ যায় না, মনে হয় দুবাইতে ডাইরেক্ট কারোর সাথে ডিল করেছে। এবং এর সাথে সে বিচ্ছা রেড্ডি সম্পর্কেও জানায় যে বিচ্ছা রেড্ডি আগে মঙ্গলমের বাড়িতে কাজ করতো, কিন্তু এখন ও নিজেই সিন্ডিকেটের মেম্বার হয়ে গিয়েছে, ওকে যদি ধরা যায় তাহলে সব বলে দেবে, আর ওকে কোথায় পাওয়া যাবে সেটাও মনে করে মঙ্গলম বলে দেয়। আর পরের রাত্রে আমরা দেখি ইন্সপেক্টর ভানোয়ার সিং ব্রিজে এসে অপেক্ষা করছিল রেড্ডির জন্য, আর এই সিনেমাতে অনেকগুলো রেড্ডি রয়েছে আর কি। তো যাই হোক, কিছুক্ষণের মধ্যে অনেকগুলো কাঠ ভর্তি ট্রাক ধরে ফেলে ভানোয়ার সিং, এবং সে কাঠগুলোকে জ্বালিয়ে দেয়। আর তারপর ভানোয়ার সিং করে কি রেড্ডিকে ব্রিজ থেকে ফেলে দিয়ে মেরে দেয়। বাট তখনই সেখানে মঙ্গলম আর তার বউ আসে এবং বলে তুমি এটা কি করেছো, আমার খাস লোক ছিল, ওকে শুধু ভয় দেখাতে বলেছিলাম, মারতে নয়। মানে বুঝতেই পারছো এখন মঙ্গলম মতো পুষ্পার আন্ডারে কাজ করে। তো তখন শেখাও তোকে জানায় বা ভানোয়ার সিং ওকে ভয় দেখালে তো শুধুমাত্র ও ভয় পেত, কিন্তু ওকে মারায় পুরো সিন্ডিকেট এখন ভয় পাবে, পুষ্পা পর্যন্ত ভয় পাবে। তো পরের দিন আমরা দেখি রেড্ডির শেষ কার্য অনুষ্ঠান হয়, এবং এখানে এমএলএ সিদাপ্পাও আসে, এবং সিন্ডিকেটের অনেক মেম্বারই ছিল, এবং তারা সবাই এসে বলে পুষ্পা ডিএসপি ভানোয়ার সিং এর পার্সোনাল সমস্যা, আমাদের অনেক সমস্যা হচ্ছে, আমাদের লোক মারা যাচ্ছে। তো হয় ডিএসপি ভানোয়ার সিং আর পুষ্পার মিল করিয়ে দিন, নয়তো পুষ্পাকে সরিয়ে মঙ্গলমকে আবারও সিন্ডিকেটের দায়িত্ব দিয়ে দিন। তো এর জন্য এমএলএ সিদাপ্পা পৌঁছায় থানায়, এবং ভানোয়ার সিংকে বলে তোমরা এত ঝামেলা কেন করছো, এই ব্যবসায় পুষ্পাকেও যেমন দরকার তোমাকেও দরকার, তোমরা নিজেদের মধ্যে ঝামেলা মিটিয়ে নাও। বাট তখন শেখাওয়াত জানায় যদি পুষ্পা আমাকে এসে সরি বলে তাহলে সব ঠিক
হয়ে যাবে, তা না হলে এখন যেমন চলছে এইভাবে চলতে থাকবে। তো এরপর একটা ডেট ফিক্স করে অনেক বড় পার্টির আয়োজন করা হয়। সিদাপ্পা সহ সবাই অনেক ভালো মতো বোঝায় পুষ্পাকে যে ভানুয়ান সিং কে সরি বল, এতে আমাদের সিন্ডিকেটের ভালো তোরও ভালো হবে, কিন্তু পুষ্পা কোনোভাবে রাজি হয় না। কিন্তু এরপর যখন শ্রীবাল্লি বউ এসে বলে তখনও সরি বলার জন্য পার্টিতে আসে এবং হাজার হাজার মানুষ পুষ্পার মাপ চাওয়ার মজা নিতে এসেছে। মানে পুষ্পার একটা ডায়লগ আছে না, ঝুঁকে কেন এই সালা, কিন্তু আজকে পুষ্পা ঝুঁকতে চলেছে। কিন্তু বুঝতে হবে পুষ্পা যদি ঝুঁকে তার মানে এটার সাইড এফেক্টও আছে। তো যাই হোক অনেকক্ষণ কোনো কথা না বলে বসেছিল পুষ্পা, আর তারপর জাস্ট খালি ভানুয়ার সিং কে সরি বলে সেখান থেকে চলে যায়। আর ভানুয়ার সিং হালার পর হালা করে কি আবার এই কথাটা রেকর্ড করে রাখে এবং বারবার এটাই শুনতে থাকে। ভাই দেখার মতো সিন। তো সেখান থেকে বাড়ি ফেরার সময় পুষ্পার কিছুই ভালো লাগছিল না। ও এতদিন কারো কাছে মাথা নত করেনি, আর আজকে একটা ঘুষখোর পুলিশের কাছে ওর মাথা নত করতে হলো। তো হঠাৎই ও গাড়ি ঘুরিয়ে আবার পার্টির দিকে রওনা হয়, আর এতক্ষণে শেখাওয়াত থানায় ফিরে যাওয়ার জন্য গাড়িতে ওঠে। আর সাথে সাথে পুষ্পা এসে গাড়িতে লাগিয়ে দেয়, আর এটাতে শেখাওয়াত গিয়ে পরে হচ্ছে সুইমিং পুলে। আর তারপর পুষ্পা সুইমিং পুলে শেখাওয়াতের উপরে মনে করো যে মুতেই দেয় আর কি, ওই সুইমিং পুলে মুতে দেয়। তো শেখাওয়াত বা ডিএসপি ভানুয়ার সিং বুঝতেই পারে না শালার কাম রইল কি, একটু আগে আমাকে সরি বলে গেল, এখনই আবার আমার গায়ে মুতে দিল। বাট পুষ্পা তখন বলে তুই যদি সৎ হতি তোর কাছে মাথা নত করতে আমার কোনো সমস্যা ছিল না, কিন্তু তুই একটা ঘুষখোর চোর, তোর মতো অফিসারের কাছে আমি কেন নত হব? আর 5 দিনের ভেতর ভোরবেলায় আমি 2000 টন লাল চন্দন বর্ডার দিয়ে পার করব, তুই পারলে ঠেকা। তুই যদি আমার এক পিছু লাল চন্দন ধরতে পারিস আমি সিন্ডিকেট ছেড়ে দেবো, আমার বিচি কেটে ফেলবো, সারা জীবন আমি নবীনগরের মোড়ে ছাইয়া ছাইয়া করে খাবো। আর এই কথা শুনে ডিএসপি শেখাওয়াত পুষ্পার চ্যালেঞ্জ রেগে অ্যাকসেপ্ট করে নাই। আর এরপর শেখাওয়াত করে কি বা ডিএসপি করে কি, রাজ্য থেকে বের হওয়ার প্রতিটা বর্ডারে চেকপোস্ট স্থাপন করে পুরো রাজ্য পুলিশ দিয়ে ভরে দেয় এবং পুষ্পার জন্য অপেক্ষা করতে থাকে। বাট কোথাও কোনো খোঁজই পায় না পুষ্পার। বাট হঠাৎই তখন শেখাওয়াত খেয়াল করে যে নদীতে কোনো পানি নেই। তো ওর আর বুঝতে বাকি থাকে না যে পুষ্পা ট্রাকগুলো নদীর ভেতর দিয়ে আসবে। তো এটাতে সে করে কি সকল পুলিশ কিনে নদীর ভেতরে যেতে বলে। আর তারপর দেখা যায় অনেকগুলো ট্রাক নদীর ভেতর দিয়ে অগ্রসর হচ্ছিল, মানে বর্ডারের দিকে যাচ্ছে, আর ওদেরকে গাইড করছিল হচ্ছে পুষ্পা। তো সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু তখনই ওরা সবাই খেয়াল করে পুলিশ এসে পড়েছে। আর তারা সাথে সাথে এটা পুষ্পাকে জানায়। আর পুষ্পা তো এই সবকিছুর জন্য আগে থেকেই প্ল্যান করে রেখেছিল এবং ও কোথাও করে কি পুলিশকে আটকায় ট্রাক দিয়ে, কোথাও করে কি হাতি দিয়ে আটকায়, এভাবে প্রায় সকল পুলিশকে আটকে ফেলে পুষ্পা। এবং সেখানে তো গাড়ি নিয়ে এক জায়গায় যখন আটকে যায় তখনও দৌড়ে এগোতে থাকে। বাট তখনই অনেকগুলো গরুর গাড়ি দেখতে পায়, আর ওই গরুর গাড়ি দিয়েও রাস্তা আটকায়। আর ঠিক তখনই লাল চন্দন ভর্তি ট্রাকগুলোর সামনে চলে আসে এবং পুষ্পা তখন সকল ড্রাইভারকে বলে গাড়ি রেখেই পালাতে। আর এই হাজার হাজার কোটি টাকা লাল চন্দনে মাল রেখে ওরা পালিয়ে যায়। তো যাই হোক এখানে ইন্সপেক্টর ভানুয়ার সিং কিন্তু লাল চন্দন সহ সকল ট্রাক আটকে ফেলতে সমর্থ হয়। তো এরপর অনেক নিউজ চ্যানেল আসে থানায় এবং সবাই প্রশংসা করতে থাকে যে ইন্সপেক্টর ভানুয়ার সিং শেখাওয়াত কিভাবে এত বড় পাচার আটকালো। আর ইন্সপেক্টর শেখাওয়াত মনে করো যে পাটের সাথে সেই গর্বভরা বীরত্বের কাহিনী সবাইকে শোনাতে থাকে। তো এইভাবে মনে করো পুরো ইন্ডিয়াতে সে নাম করা হয়ে যায়, মানে অনেক হাইপ। বাট তখনই মাঙ্গালাম সিনেমা হঠাৎ খেয়াল করে যে ভাই এগুলো তো লাল চন্দন না, এগুলো হচ্ছে সেন্ট্রা, মানে সেন্ট্রা গাছ। আর তারপর যখন শেখাওয়াতকে দেখায় ওর তো হুশই উড়ে যায়। অ্যাকচুয়ালি লাল চন্দন গাছটা হচ্ছে কি পুরো কাঠটাই লাল হয়, ভেতরেও লাল বাইরেও লাল, কিন্তু সেন্ট্রা গাছে শুধুমাত্র ওপরে লাল ভেতরে সাদা। তো এখানে যদি ওরা 2000 টন সেন্ট্রা গাছ ধরে তাহলে 2000 টন লাল চন্দন কই গেল? আর তখনই বাইরে গরুর আওয়াজ শুনতে পায় সে। তো শেখাওয়াত যখন বাইরে যায় তখন দেখতে পায় পুষ্পাকে, আর ও বুঝতে পারে যে কিভাবে পার করেছে লাল চন্দন। অ্যাকচুয়ালি যে গরুর গাড়িগুলো শেখাওয়াতের সামনে দিয়ে গিয়েছে সেগুলো মূলত লাল চন্দন কাঠ দিয়ে তৈরি ছিল, চাকা থেকে শুরু করে সবকিছু, এবং সেগুলোর উপর রং করে দিয়েছিল এবং ওই গরুর গাড়ির মাধ্যমে বর্ডার বা রাজ্যের বর্ডার পার করেছে। আর তারপর পুষ্পা শেখাওয়াতের উপর অনেক হাসাহাসি করে থাকে এবং বলে তুই আমাকে কখনো ধরতে পারবি না, তোর মতো হাজারটা ভানুয়ার সিংও আমাকে আটকাতে পারবে না, আমাকে আটকালে একমাত্র আলামিন আটকাতে পারে। তো এইসব কথায় রেগে যায় অনেক শেখাওয়াত। আর তারপর মাঙ্গলাম সিনোকে নিয়ে যায় হচ্ছে সিএম এর সাথে এবং বলে পুষ্পা সিদাপ্পাকে পরবর্তী সিএম বানাতে চাচ্ছে। তো এই কথা যখন সিএম শোনে সে তো রেগে যায়। আর তারপর ভানুয়ার সিং আরো বলে যে 2000 টন লাল চন্দন যদি একবার পার হয় তাহলে কিন্তু পরবর্তী সিএম সিদাপ্পা হবে, তো যে কোনো ভাবে পুষ্পাকে আটকাতেই হবে। আর এই কারণে সিএম করে কি ওকে পুলিশ ফোর্স নিয়ে অন্য রাজ্যে ঢোকার পারমিশন দেয়। তো এখানে বিষয়টা বুঝিয়ে বলি, ইন্ডিয়াতেও মনে করো দেশ একটা, কিন্তু এক এক রাজ্যের এক এক সিএম বা এক এক সরকার চলে এবং এক রাজ্য থেকে আরেক রাজ্যে তুমি কোনো মাল নিয়ে যেতে পারবে না। ধরো আমি নর্মালি কি বোঝাবো, আসাম থেকে তুমি এক ট্রাক যদি চাল আনতে চাও সেটাকে ভ্যাট ট্যাক্স দিয়ে আনতে হবে, এবং আসামের মত তুমি কলকাতা নিতে পারবে না, কলকাতারটা তুমি আরেক রাজ্যে নিতে পারবে, এরকম অনেক রেস্ট্রিকশন থাকে। আর সেই হিসেবে পুলিশ তো এক রাজ্যের পুলিশ আরেক রাজ্যে কোনো ভ্যালুই নাই। তো যাই হোক পরের দিনে শেখাওয়াত পুরো পুলিশ ফোর্স নিয়ে চলে আসে একটা পোর্টে, গরু খোঁজা শুরু করে, সবগুলো ট্রলার খোঁজে কিন্তু কোনো লাল চন্দন খুঁজে পায় না। কিন্তু শেখাওয়াত গোপন সূত্রে যে খবর পেয়েছিল লাল চন্দন তো এখানেই থাকার কথা, এখান থেকে শ্রীলঙ্কা পার হওয়ার কথা, কিন্তু এখানে ওরা খুঁজে পাচ্ছে না কেন, কিছুই বুঝে উঠতে পারছিল না শেখাওয়াত। আর তখন শেখাওয়াতের মনে হয় পানির নিচে গিয়ে থাকতে পারে, তো এটা দেখার জন্য পানিতে ডুব দেয়, কিন্তু পানির নিচে গিয়ে দেখতে পায় যে প্রতিটা ট্রলারের সাথে সেই গরুর গাড়িগুলো বাঁধা রয়েছে, মানে ওই যে চন্দন কাঠের, এবং সাথে সাথে ট্রলারগুলো চালু হয় শ্রীলঙ্কার উদ্দেশ্যে যাওয়ার জন্য। তড়ি ঘুরি করে শেখাওয়াত পানি থেকে ওঠে, স্পিড বোট নিয়ে তাড়া করে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ওই ট্রলারগুলো শ্রীলঙ্কার যে সমুদ্র রেখা রয়েছে সেখানে চলে যায়। তো শেখাওয়াতকে তখন নাথুলাল বলে স্যার আমরা আর যেতে পারবো না, আমাদের পারমিশন নেই, ওটা শ্রীলঙ্কার এরিয়া, তবে ওগুলো মাছ ধরার নৌকা, ওগুলোর পারমিশন রয়েছে, যদি এটা বাংলাদেশ সমুদ্র সীমা হতো হয়তো আমরা যাওয়ার সাহস করতাম, শ্রীলঙ্কার আমাদের যাওয়া যাবে না। আর এই কথা শুনে শেখাওয়াত কিন্তু থামে না, যেতে লাগে। বাট তখনই শ্রীলঙ্কার নেভি
আসে এবং ওদেরকে রেড অ্যালার্ট দিয়ে দেয় যে এতটুকু আগাবে একেবারে লেটাফেটা করে দেবো। আর তারপর শেখাত মনের দুঃখে সেখানে থেমে যায় এবং বাইনোকুলারটা দেখতে পায় যে লালচন্দন ওপারে চলে গিয়েছে এবং পুষ্পা আগে থেকে সেখানে হেলিকপ্টার নিয়ে অপেক্ষা করছে। মানে পুষ্পা খুব সুন্দরভাবে লালচন্দন গুলো বর্ডার পার করে ফেলেছে, কিন্তু শেখাত কিছুই করতে পারেনি। আর এর কিছুদিন পরে আমরা দেখতে পাই পুষ্পা পরিবার সহ পূজায় আসে, কিন্তু ওই সময় শ্রীবাল্লির মাথা ঘুরে পড়ে যায় আর বায়োজস্টার এটা দেখে জানায় শ্রীবাল্লি মা হাতে চলেছে আর পুষ্পা বাবা। বাট এই কথা শুনে পুষ্পা খুশি হওয়ার বদলে উল্টো আরো ভয় পেয়ে যায় এবং ও করে কি মা কালীর মতো সাজগুজ করে নাচতে শুরু করে দেয়। তো শ্রীবাল্লি এটা দেখে বলে স্বামী তুমি এটা কি করছো, তুমি এরকম ভাবে কেন নাচছো, তুমি এই বেশভূষা কেন ধারণ করেছো। পুষ্পা তখন জানায় কালিমার মতো সেজে আমি কালিমার কাছে মেয়ে চাইছি, কারণ আমার যদি ছেলে হয় তাহলে আমার তো একটা বংশনাম দিতে হবে ওকে, কিন্তু আমার তো কোনো বংশনাম নেই, কিন্তু যদি মেয়ে হয় তাহলে ও স্বামীর বংশের টাইটেলটা পাবে। বিষয়টা বুঝিয়ে বলি, ধরো আমার নাম যদি থাকে আলামিন শেখ, তাহলে আমার ছেলের নামও তো মনে করো মদনা শেখ হবে, কিন্তু আমার মেয়ে পাবে কি তার স্বামীর যে মনে করো যে পদবি রয়েছে সেটা। ধরো আমার মেয়ের স্বামীর নাম হলো মফিজ মল্লিক, তাহলে আমার মেয়েও নাম পাবে ওই মল্লিক টাইটেলটা, এরকম একটা ব্যাপার। কিন্তু আমাদের পুষ্পার তো কোনো ব্যাকগ্রাউন্ড নেই বা বংশের নাম নেই, তো এই জন্য ভয় পাচ্ছে ছেলে হলে আমি কি করবো। বাট এটা শুনে শ্রীবাল্লি সান্ত্বনা দেয় পুষ্পাকে। আবার এই দিকে পুষ্পার সৎ ভাইয়ের মেয়ে মেলায় ঘুরছিল আর হঠাৎ করে কখন কয়টা ছেলে চলে আসে যারা মেয়েদের মতো সেজে গুজেছিল এবং বাকি সব মেয়েদেরকে জ্বালাচ্ছিল। আর তখন পুষ্পার ভাতিজি করে কি ওদেরকে থামানোর চেষ্টা করে, কিন্তু তখন ওরা পুষ্পার ভাতিজির সাথে খারাপ ব্যবহার শুরু করে দেয়, এখানে ওখানে টাচ করতে থাকে। তো এটা তো ওই মেয়েটা ভয় পেয়ে যায় এবং এরপরে একটা ছেলে তো মনে করো ওরা আঁচল খুলে মনে করে কাপড় খুলতে শুরু করে, আর তখনই এখানে এন্ট্রি নেয় পুষ্পা এবং সবাইকে কাপড় ধোয়া স্টাইলে কাচতে শুরু করে। আর সবাইকে এমন ভাবে মারছিল যেন মনে করে কি বলবো হুইল পাউডার দিয়ে কাপড় ধুচ্ছে। তো যাই হোক, আর তখনই এখানে পুষ্পার সৎ ভাই চলে আসে এবং এই পুরো সিনেমাতে সবচেয়ে বিরক্তিকর চরিত্র হচ্ছে এটা। মানে এই শালারে দেখলে আমার মনে হয় জুইতা মারি ভাই, সিরিয়াসলি এমন একটা ক্যারেক্টার তৈরি করছে। এবং ওই হালা এসে বলে তুমি যত নাটকই করো না কেন আমাদের বংশের নাম তুমি কোনো দিনও পাবে না, তুই যারা সন্তান ছিলি আসিস থাকবি সারা জীবন। লাইক সিরিয়াসলি ভাই, এই পুষ্পা সিএম বানাচ্ছে, এই পুষ্পার এত পাট এত টাকা, আর তোর খালি একটু বংশ পরিচয়, এই জন্য এত পাট। পুষ্পার জায়গায় আমি থাকলে কয়টা জুতা খুলে মেরে নিতাম সিরিয়াসলি। তো যাই হোক, এখানে ওর ভাই আরো বলে তুই আমার মেয়েকে বাঁচিয়ে কি প্রমাণ করতে চাস, আমাদের বংশে আসবে এই স্বপ্ন দেখছিলি, তোর স্বপ্ন কোনো দিনও পূরণ হবে না। বাট তখন শ্রীবাল্লি বুঝতে পারে আমাদের মনের অবস্থা, এই জন্য শ্রীবাল্লি ওর সৎ ভাইকে বলে তোর বংশ তুই পেছনে ঢুকিয়ে বসে থাক, আমাদের দরকার নেই তোর বংশের নাম। আর পুষ্পা শুধুমাত্র আপনার মেয়ে না, যদি অন্য কোনো মেয়ের সাথে হতো পুষ্পা একই কাজ করতো, তাকে বাঁচাতো। আর পুষ্পার পরিচয়ের জন্য পুষ্পার বংশ লাগে না, পুষ্পার নিজে একটা ব্র্যান্ড। তো যাই হোক, এরপর ওই ছেলেগুলোকে অর্ধেক মাথা নেড়া করে জুতার মালা পরিয়ে গাধার পিঠে চড়িয়ে দেওয়া হয় মন্দির থেকে, কিন্তু ওদের চেহারা দেখে বুঝলাম শালারা পরে আরেকটা ঘাপলা করবে। আর এইদিকে দুবাইয়ের ওই লাল চন্দনের ডিল হওয়ার টাকা পুষ্পার হাতে পৌঁছে যায় এবং সেই টাকা দিয়ে আমাদের পুষ্পা করে কি সকল এমএলএ কে কিনে নেয় রাজ্যের এবং সিদ্ধাপ্পাকে বানিয়ে ফেলে এমএলএ। আর শপথ শেষে সিদ্ধাপ্পা করে কি পুষ্পার বাড়িতে আসে, কারণ পুষ্পার জন্য সেই পজিশনে এসেছে। আর পুষ্পাকে সে কথাও দিয়েছিল শপথ করার পরে আমি প্রথমে তোমার বাড়িতে পা রাখবো। আর তাছাড়া আজকে শ্রীবাল্লির জন্মদিন, আর জন্মদিনের উপহার হিসেবে সিএম কে বাড়িতে নিয়ে এসেছে পুষ্পা। তো যাই হোক, সিদ্ধাপ্পা এসে শ্রীবাল্লিকে ধন্যবাদ দেয় যে তুমি যদি সেদিন সিএম এর সাথে পুষ্পার ছবি তুলতে না বলতে তাহলে সিএম পুষ্পার সাথে বেয়াদবি করতো না, আমিও সিএম হতে পারতাম না। তো এখন থেকে তোমার যদি কোনো কিছু প্রয়োজন হয় আমাকে একবার বলবে, তা না হলে কবে আবার আমি বদলে যাবো তার কোনো গ্যারান্টি নেই। আর এইদিকে আমরা দেখি পুষ্পাকে ধরতে না পারায় পাগল প্রায় হয়ে গিয়েছে শেখাওয়াত। শালা লাল চন্দনে ধরতে পারেনি, কিন্তু গোটা দেশ জানে যে ও লাল চন্দন ধরেছে। এখন যদি জানাজানি হয় যে এগুলো লাল চন্দন না এগুলো হচ্ছে সেন্ডো, তাহলে তো ঝামেলা হয়ে যাবে, ইজ্জত শেষ। কিন্তু যদি এই সেন্ডো গুলো পুড়ে যায় তাহলে কেউ ধরতে পারবে না এগুলো লাল চন্দন ছিল না কি ছিল। তো এটা করার জন্য সে তার অ্যাসিস্ট্যান্ট নাথুনালকে নিয়ে ঘরের মধ্যে যে আগুন দিতে, বাট নাথুনাল তো মরতে চায় না। তো ওখানে যখন আগুন দেয় তখন নাথুনাল অনেক কষ্ট করে সেখান থেকে পালিয়ে আসে আর শেখাওয়াত ঘরে থেকে যায়, পুরো ঘর ছাই হয়ে যায়। তো শেখাওয়াত এখানে মারা গিয়েছে কিনা আমি এটা নিশ্চিত নই, তোমরা এটা কমেন্টে জানাতে পারো। তো যাই হোক, কয়েকদিন পরে পুষ্পাদের বাড়িতে আসে ওর সৎ ভাবি, আর এরপর পুষ্পা জানতে পারে ওর ভাতিজি কাবেরীকে কেউ কিডন্যাপ করে নিয়ে গিয়েছে এবং 2 কোটি টাকা মুক্তিপণ চেয়েছে। সিরিয়াসলি ওর ভাইরা কি এত ধনী নাকি? তো যাই হোক, এই কারণে ওরা এসেছে পুষ্পার কাছে সাহায্য চাইতে। মানে ছাই ফেলতে ভাঙা কোলাই লাগে, কথা আছে না, খারাপ সময় খারাপ মানুষই কাজে লাগে। তো যাই হোক, কাবেরীকে মূলত ধরে নিয়ে গিয়েছে সেদিন মন্দিরে যাদের অর্ধেক মাথা নেড়া করা হয়েছিল ওরা। আর আমি তো আগে বলেছিলাম এই শালার একটা ঘাপলা করবে, লক্ষণে তাই মনে হচ্ছে। তো যাই হোক, এগুলো শুনে পুষ্পা থেমে থাকতে পারে না, আসলে রক্ত তো রক্তই হয়। পুষ্পা একটা শটগান নিয়ে বেরিয়ে যায় কাবেরীকে খোঁজার উদ্দেশ্যে, ভাতিজিকে খোঁজার উদ্দেশ্যে। সোজা এসে পৌঁছায় টিভি চ্যানেল এবং শুরু করে লাইভ টেলিকাস্ট এবং বলে আমি পুষ্পারাজ, আমার ভাতিজিকে তোরা ধরে নিয়ে গিয়েছিস, তোদের এত বড় সাহস, তোদেরকে আমি 1 ঘন্টা সময় দিলাম, যেখান থেকে ধরে নিয়ে গিয়েছিলিস ঠিক সেখানে রেখে যাবি, আর যদি ওর গায়ে একটা আঁচড় লাগে আমি সবগুলোকে পাঠা বলি দেওয়ার মতো তোদেরকে বলি দেবো। আর এর সাথে সে গোটা এলাকার সব মানুষকে জানিয়ে দেয় রাজ্যে লকডাউন হয়, এই রাজ্য থেকে কেউ বেরোতে পারবে না, ঢুকতে পারবে না। গোটা রাজ্যে এখন কোনো সরকারি নিয়ম চলবে না, চলবে অনলি পুষ্পা নিয়ম। এবং পুষ্পা বলে যতক্ষণ না পর্যন্ত আমার ভাতিজিকে আমি খুঁজে না পাচ্ছি ততক্ষণ আমার নিয়মে চলবে এই রাজ্য। আর এইদিকে সিদ্ধাপ্পার কাছে মানে এমএলএ এর কাছে প্রতাপ রেড্ডি মানে ওই পার্টির যে হেড, যে ওকে সিএম বানিয়েছে, সে কল করে বলে তোমার ভাতিজিকে তো আমার ভাতিজা নিয়ে গেছে, পুষ্পাকে বলো যেন আমার ভাতিজার কিছু না করে। তো এখানে আমি মিলাতে পারলাম না, এত বড় বড় মানুষের ভাতিজের এত ছোট লোক হয় কিভাবে, মন্দিরে গিয়ে মানুষের কাপড় টানাটানি করে, আবার 2 কোটি টাকা আছে, হিসাব মিলাতে পারলাম না আমি। এটা আর কি মনে করে শিববা রেড্ডি নাকি কি তার ছেলে, তাহলে মানে যার মাধ্যমে পুষ্পা আর কি এই প্রতাপ রেড্ডির কাছে কল করিয়েছিল, মানে এটা আমি হিসাব মিলাতে পারলাম না। যাই হোক, এরপর সিদ্ধাপ্পা করে কি পুষ্পাকে কল করে
সবকিছু খুলে বলে ওই ছেলেটার জন্য কিছু না হয়, কিন্তু পুষ্পা কি ওর কথা শুনবে? পুষ্পা বলে প্রতাপ রেড্ডির ভাতিজা না আলামিনের ভাতিজা এটা আমার দেখার সময় নয়, আমার ভাতিজের যদি কিছু হয় সবগুলোকে কচুকাটা করে ফেলবো। আর কিছুক্ষণ পরে ওই ছেলেটার কল আসে এবং পুষ্পাকে একটা ঠিকানা দেয় আর বলে 2 কোটি টাকা চেয়েছিলাম, কিন্তু তুই যেহেতু ইনভলভ হয়েছিস এখন 10 কোটি টাকা দিতে হবে, 10 কোটি টাকা নিয়ে একা আসবি। তো আমাদের পুষ্পা করে কি সাথে সাথে একটা শর্টগান আর হেলিকপ্টার নিয়ে রওনা হয় আর কিছুক্ষণের মধ্যে ওই জায়গায় পৌঁছার হেলিকপ্টার থেকে ট্রাক আর বৃষ্টি ঝরায় আর তারপর ওদের সামনে আসে পুষ্পা। তো পুষ্পা যখন কিছু করতে যাবে তার আগেই কাবেরীকে মানে ওর ভাতিজিকে মারার থ্রেট দিয়ে পুষ্পাকে বেঁধে ফেলে, ওর হাত পা সবকিছু বেঁধে ফেলে, মারা শুরু করে দেয়। তো পুষ্পা মার খেয়ে যখন অজ্ঞানী হয়ে যাচ্ছিল তখন ওরা করে কি কাবেরীর সাথে মিসবিহেভ করা শুরু করে। তো এতে পুষ্পা অনেক খেপে যায়, হাত পা বাঁধা অবস্থায় ওদেরকে মারতে শুরু করে, কামড়ে কামড়ে ওদের ধরাশায়ী করে আর তারপর হাত পা খুলে শুরু করে তাণ্ডব লীলা, সবাইকে কচু কাটা করতে থাকে। আর তারপর যখন ও প্রতাপের ভাতিজাকে মারতে যাবে তখনই পুষ্পার যে ম্যানগুলো রয়েছে তারা পুষ্পাকে আটকায়, বলে প্লিজ মেরো না। আর তারপর কল দিয়ে সিদ্ধাপ্পাকে বলে যে না তোমার ছেলে ঠিক আছে, কিন্তু ততক্ষণে আমাদের পুষ্পা রাগ তো কমাতে পারে না, ত্রিশূল নিয়ে ওর বুকে ফোর করে দেয়। বাট তখনই কেশব রেড্ডি এখানে চলে আসে এবং কবিরীকে ধরে ফেলে এবং বলে তুই আমার ছেলেকে মেরেছিস, তোর ভাতিজিকে আমি সারা জীবন আমার রক্ষিতা করে রাখবো, যেটা খুবই বাজে একটা ওয়ার্ড। তো এটা শোনার পরে পুষ্পার মাথা গরম হয়ে যায় এবং ওকেও মেরে দেয়। আর এর পরের দিন আমরা দেখি ভাইয়ার ভাতিজার শেষকৃত অনুষ্ঠান শেষ করার পরে প্রতাপ রেড্ডি পুষ্পার উপর অনেক ক্ষেপে রয়েছে এবং এর বদলা প্রতাপ রেড্ডি নেবেই। আর প্রতাপ রেড্ডি কিন্তু কোনো সাধারণ লোক নয়, পুষ্পার প্রথমে লোকাল দখল করেছে, তারপর রাজ্য দখল করেছে, এখন ওর ফাইট কার সাথে? ডাইরেক্ট পুরো কেন্দ্রীয় পর্যায়ের নেতার সাথে। আর এইদিকে আমরা দেখি পুষ্পার ভাই তোর সৎ ভাই এসেছে, মানে ওই কাবেরী নামের মেয়েটার বিয়ের প্রথম নিমন্ত্রণ পুষ্পাকে দিতে এসেছে। মানে কথা আছে সাপ মরার পরে সোজা হয়, ও সোজা হয়ে গেছে, কিন্তু পুষ্পার সামনে আসে না। কিন্তু শ্রীবালি তখন পুষ্পাকে দেখায় যে কার্ডের মধ্যে পুষ্পার সাথেও পুষ্পার বংশের বাবার বংশের নামও দিয়েছে। তো এতে পুষ্পা অনেক ইমোশনাল হয়ে কান্না শুরু করে দেয়। আর তারপর দিনে কাবেরীর বিয়েতে সে পৌঁছে যায় আর পুষ্পা তোর ভাইকে দেখে জড়িয়ে ধরে, খুব সুন্দরভাবে বিয়ে হতে থাকে। কিন্তু এই দিকে আমরা দেখি প্রতাপের সাথে দেখা করতে আসে মাঙ্গালাম সিং আর তার বউ এবং ওরা পুষ্পাকে মারার প্ল্যান করতে থাকে আর ওরা সবাই কারোর জন্য অপেক্ষা করছিল। আর তখনই আমরা দেখি দূরের পাহাড়ে কে একজন সুইচ স্টেপে বোম ফাটায় আর এই বোমটা ফাটে হচ্ছে কাবেরীর বিয়েতে এবং বোমটা ফাটে পুষ্পার কাছেই। আর এরই মাধ্যমে সিনেমাটি শেষ হয়ে যায় এবং গত সিনেমার মতো এই সিনেমাটাও কিন্তু সাসপেন্সের সাথে শেষ হয়, যে পাহাড়ে যে লোকটা ছিল ওইটা কে, ওর সাথে পুষ্পার কি গ্যাঞ্জাম হতে পারে আর পুষ্পা কি ব্লাস্ট থেকে বেঁচতে পেরেছিল কিনা, এই সবকিছু জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে পুষ্পা 3 জন্য। এবং এখানে একটা কথা বলতেই হচ্ছে, আমি গত কয়েক মাসের মধ্যে এই দুটো সিনেমা এক্সপ্লেন করে সবচেয়ে বেশি মজা পেয়েছি, মানে পিওর গুশবাম্পস যাকে বলে সেই লেভেলের একটা সিনেমা ছিল এটি। যদিও এক সময় তামিল সিনেমা বলতে আমরা চৈরা সিনেমা মনে করতাম, সিরিয়াসলি তুমি 2009 সাল 2010 সাল 11 সাল 12 সাল তখন তামিল সিনেমা দেখে মানুষ হাসাহাসি করতো, অথচ সেই তামিল সিনেমা ওরা কিন্তু ওদের টাইপ চেঞ্জ করেনি, ওরা যে টাইপে ছিল সেটাকে জাস্ট মডিফাই করে আর উন্নত করেছে। আর আজকে দেখো তামিল সিনেমা আলাদা একটা ক্যাটাগরি হয়ে গিয়েছে, কোরিয়ান এক ক্যাটাগরি, তামিল সিনেমা এক ধরনের মজা দেয়, হলিউড এক ধরনের মজা দেয়, শালারা আসলেই মাল ভাই। তো যাই হোক আমি বিদায় নেবো, তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং আগামীকাল আমরা জানবো হচ্ছে লাকি ভাস্কর নামে সিনেমাটি সম্পর্কে। এই সিনেমাটার অনেক হাইপ উঠেছে এবং তোমরা বলতে পারো এটা তো সবাই এক্সপ্লেন করেছে, সবাই দেখেছে, আপনি কেন এক্সপ্লেন করছেন? ভাই আমি তো বলেছি এটা তো আমি জাস্ট ভিউয়ের জন্য আমি এক্সপ্লেন করছি না, এটা আমার ব্যক্তিগত চ্যানেল এবং এখানে আমার যে সিনেমা সম্পর্কে দেখার আগ্রহ জানার আগ্রহ সেই সিনেমাগুলো এখানে আমি এক্সপ্লেন করি, মানে এক্সপ্লেন করার উচিলে আমার ওই সিনেমাটা সম্পর্কে জানা হয়। তো যাই হোক আমি বিদায় নিচ্ছি। তবে গাইস ভিডিওটা শেষ করার পূর্বে তোমাদের জন্য একটা অ্যানাউন্স রয়েছে, সেটা হচ্ছে আমার একটা SaveSport20 পেজ রয়েছে যেখানে আমার ডেইলি লাইফের যে কার্যক্রম বা ডেইলি লাইফে আমি কি করি সেই বিষয়গুলো আমি ওখানে আপডেট দিই। তো তোমরা যারা আমার ভ্লগ দেখতে আগ্রহী বা আগে দেখতে তারা ওই পেজে যেতে পারো, আমি আমার পার্সোনাল পেজটার লিঙ্ক ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দিয়ে দিচ্ছি এবং ওখানে গেলে তুমি আমার পার্সোনাল যে ফেসবুক আইডি রয়েছে সেটাও পেতে পারো। তো বিদায় নিচ্ছি, ভালো থেকো সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আজকে আমরা যাচ্ছি হচ্ছে আমার ফ্রেন্ডের জন্য, ওর জন্য আমরা একটা সারপ্রাইজ গিফট নিয়ে আসছি, একটা না দুইটা, এই ছোট গিফট নিয়েছে ভাইয়া আর এই বড় গিফট নিয়েছে। তো এখনো বিয়ে করা নাই, ওর বলে জন্মদিন খাওয়া রাখবে, এই জন্য আমি উপযুক্ত পুরস্কার নিয়ে আসছি, উপযুক্ত গিফট নিয়ে আসছি ওর জন্য। सारे मिलके हमको पागल बना रहे हैं। খুশি এই জন্য খুশি, আমি গিফট দেবো ওকে এখন এবং এই গিফটটা আমি তো এখানে খুলবো না, আমি গিফটটা খুলবো হচ্ছে আন্টির সামনে। লেটস গো। এটা এমন একটা গিফট, এটা মনের বিয়ের পর অনেক কাজ আসবে, এখনো কাজ আসবে, খুব কাজের, এটা কোনো কাজের জিনিস না, এটা একটা খুবই কাজের জিনিস। খুল যা সেম সেম অসাধারণ लगा मेरा मजाक। थैंक्स सारी उम्र मैं जो कर जा बड़े आ रहा तेरे पीछे ये जिंदगी सरकस हो गई।